আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এই চ্যাপ্টারটা তুলনামূলক অন্য অধ্যায়ের থেকে একটু কঠিন। আমরা অনেকেই আছি এই অধ্যায়টা ভালো বুঝি না, তো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ ভালোভাবে বোঝানোর। ইনশাআল্লাহ আজকে ক্লাসের পরে হয়তো এই অধ্যায়ে তোমাদের যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো অনেকটা কাটিয়ে উঠবা। আচ্ছা, তো তোমাদের দেখতেছি মানে ক্লাসে কম উপস্থিত হচ্ছে বর্তমানে। গতকালকেও খুব বেশি উপস্থিত ছিল না, এটার কারণ কি আসলে বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এই চ্যাপ্টারটা তুলনামূলক কালকে তাড়াহুড়া করে শেষ করা হয়েছে। লাস্ট টপিক কী ছিল যে বোঝো নাই? লাস্ট টপিকটা কী বোঝাইছিলাম? আমি যখন বুঝাইছিলাম তখন কি একবারে বলেছো যে আমি বুঝি নাই? ওকে, সো তাহলে আমরা আজকে শুরু করব নিউটন বলবিদ্যার চ্যাপ্টার। এবং আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা, এবং আমি বোর্ডে যেটা লিখবো আমার কথা রিপিট হচ্ছে? আচ্ছা, আমার কথা কি রিপিট হয় নাকি স্পষ্ট শোনা যায় বলো তো একটু আমাকে, একটু কাইন্ডলি। তোমরা কি শুনতে পাও ক্লিয়ার সবাই? ওকে, সো তাহলে আমরা শুরু করতে পারি। আজকে আমরা যে অধ্যায়টা করব সেটা হচ্ছে নিউটন বলবিদ্যা। সো আমরা লিখে ফেলি নিউটন বলবিদ্যা চ্যাপ্টারটা। নিউটনিয়ান বলবিদ্যা। ওকে, দেখা যায় কিনা আমাকে একটু কনফার্ম করো। স্পষ্ট দেখা যায় কিনা আমাকে একটু কনফার্ম করো। একটু পিছায় নিব নাকি? ঠিক আছে, দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাও? ওকে, সো আমরা প্রথমে টাইপ 1 লিখব। টাইপ 1 লেখো। টাইপ 1 লিখবো হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকে প্রথমেই। তো ঘর্ষণের কতগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেপ আছে, বা ঢাকা ইউনিভার্সিটির জন্য আসলে খুব বেশি লাগে না। তো যে টপিক থেকে মূলত যে টাইপ থেকে কোশ্চেন আছে মূলত সেটা আমি শেখাবো। ঘর্ষণের কতগুলো স্টেপ আছে আমি যদি একটু তোমাদের রিপিট করি। প্রথমে এরকম হতে পারে যে আমি সরল পথে কোনো একটা বস্তুকে 0 ডিগ্রি কোণে টানতেছি। আমি এখানে দেখাই কতগুলো স্টেপ হতে পারে, সেটা একটু দেখাই। এম ভরের কোনো একটা বস্তুকে আমি এই বরাবর টানতেছি। এই বরাবর টানা মানে হচ্ছে আমি কোনো একটা বস্তুকে 0 ডিগ্রি কোণে টানতেছি, এরকম একটা সিচুয়েশন হতে পারে। এরপরে সমতলে কোনো বস্তুকে এমন হতে পারে যে এই বস্তুকে আমি একটু অ্যাঙ্গেল করে টানতেছি, সমতলে অ্যাঙ্গেল করে টানতেছি, অর্থাৎ আমি দেখা যাচ্ছে থিটা কোণ করে টানতেছি, এরকম একটা সিচুয়েশন হতে পারে। নাম্বার 2, এখানে এক ব্যাপার আছে। আমি এটার জন্য করতে পারি স্থিতি ঘর্ষণের জন্য, আমি এই টপিকটা আলোচনা করতে পারি স্থিতি ঘর্ষণের জন্য।
আবার এই টপিকটা আলোচনা করতে পারি গতীয় ঘর্ষণের জন্য, আবার এই টপিকটা আলোচনা করতে পারি গতীয় ঘর্ষণের জন্য। ওকে, এইবার আরও দুইটা কেস হতে পারে, সেটা কেমন? সেটা হচ্ছে যে সমতলে কোনো একটা বস্তু, এই নততলে, এই যে দুইটা কেস, এই দুইটা কেস কিন্তু আসলে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে সমতলে, সমতলে। আর এখানকার যে কেসটা, এখানকার যে সিচুয়েশনটা সেটা হচ্ছে নততলে, নততলে। নততলে কোনো একটা বস্তুকে আমি উপরের দিকে টানতে পারি অথবা নিচের দিকে নামতে পারে আপনা আপনি। তার মানে নততলে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এখানে দুইটা কেস হতে পারে নততলে। আর এখানে সেটা দুইটা কেস হতে পারে কি, একটা হচ্ছে উঠা আর একটা হচ্ছে নামা, উঠা আর একটা হচ্ছে নামা। দুইটা কেসের জন্য দুই ধরনের সূত্র পাওয়া যায়। আবার আরেক ধরনের সূত্র পাওয়া যেতে পারে এমন যে নততলে কোনো একটা বস্তুকে, নততলে কোনো একটা বস্তুকে তুমি অ্যাঙ্গেল করে টেনেছো, অ্যাঙ্গেল করে থিটা কোণ করে টেনেছো, তাহলে এখানেও দুইটা কোণ কেস হতে পারে থিটা কোণ করে টানলে। তাহলে দেখো এই যে দুইটা কেস, এই দুইটা কেস মূলত আসলে আমাদের নততলের কেস। নততলে আমাদের এই কেসগুলো হতে পারে। তাহলে দেখো নততলে দুইটা কেস হচ্ছে, আবার সমতলে দুইটা কেস হচ্ছে। আর সমতলে হচ্ছে 0 ডিগ্রি কোণে টানতেছি, আবার আলফা থিটা কোণে টানতেছি। নততলে আমাদের এখানে দুইটা কেস হচ্ছে, একটা হচ্ছে 0 ডিগ্রিতে আর একটা হচ্ছে থিটা কোণে। আবার যখন 0 ডিগ্রিতে তখন হচ্ছে উঠার ক্ষেত্রে একরকম সূত্র, নামার ক্ষেত্রে আরেকরকম সূত্র। আবার যখন অ্যাঙ্গেল করে টানতেছি তখন একই রকম, এখানে উঠার ক্ষেত্রে একরকম সিচুয়েশন, নামার ক্ষেত্রে একরকম সিচুয়েশন। তো আসলে এই যে কেসটা, এই কেসটা ইউনিভার্সিটি বলো, বুয়েট ভর্তি পরীক্ষা বলো, যে পরীক্ষায় বলো না কেন, কোনো জায়গায় আসলে মূলত আসে না। আর এই যে এই টাইপটা মূলত বুয়েট ভর্তি পরীক্ষার জন্য লাগে। এটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য, এটা ফিজিক্স না আসলেও ম্যাথমেটিক্স অনেক সময় আসে। সো এই কেসটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য লাগে, ঢাকা ইউনিভার্সিটি লাগে না। আর এই কেসটা মূলত আসলে কি বলবো, এটা ভার্সিটিতে খুব বেশি আসে না। এই কেসটা ভার্সিটিতে আসে না, এই কেসটাও খুব বেশি আসে না। আমাদের যে কেসটা আসে মূলত সেটা, আর এটা যদি লাগেও তাও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য লাগবে, এটা ভার্সিটির জন্য লাগবে না। তো ভার্সিটির জন্য আসলে জাস্ট এই কন্ডিশনটা বা এই সেক্টরটা জানলে চলবে, এটা শুধুমাত্র ভার্সিটির জন্য জানলেই চলবে, ঠিক আছে? এখন ভার্সিটিতে দুইটা কেস আছে আমাদের, যেটা বললাম যে সমতলে কিন্তু 0 ডিগ্রি থেকে টানলে আমাদের দুইটা স্টেপ হতে পারে। একটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। প্রত্যেকটা কেসে আমরা দুইটা কন্ডিশনের জন্য অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। বাট মেজর যে কেসটা সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ থেকে মূলত কোশ্চেন আসে না বললেই চলে, স্থিতি ঘর্ষণ থেকে আসে না বললেই চলে। আমাদের যেটা আছে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তারপরও এই কেসটা আমি স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ দুইটার জন্যই ডিসকাস করব। সো এই ছিল মোটামুটি 4টা স্টেপ। আমি জাস্ট এই কেসটা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ থিটা ইকুয়াল টু সমতলে যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি কোণে টানবো এবং এই ক্ষেত্রে কি হয় না হয়। আর তোমাদের যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় যে আমি এইটা জানতে চাই, এইটা জানতে চাই, এইটা জানতে চাই, আমি সবগুলো জানতে চাই, তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ওখান থেকে দেখে নিতে পারো। পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার একাডেমিক একটা লেকচার আছে, ওই অধ্যায়ে আমি প্রায় 26টার মতো লেকচার দিয়েছিলাম, একদম প্রথম দিককার ভিডিও। ওখানে যদি তুমি দেখো ঘর্ষণের আমার 5-6টা ভিডিও আছে, ওই 5-6টা ভিডিও দেখলে আশা করা যায় ঘর্ষণ সম্পর্কে তোমার কোনো সমস্যা থাকবে না। বুয়েট তুমি যেখানে ভর্তি পরীক্ষা দিতে যাও সেখানে তুমি পারবা। সো আমি জাস্ট আলোচনা করবো ভার্সিটির জন্য যতটুকু লাগে সেটা। সো আমি জাস্ট এইটা আলোচনা করবো। আচ্ছা, ওকে। সো আমি জাস্ট এই কেসটা নিয়ে আলোচনা করব এবং তাহলে একটু লিখবা, এখানে তুমি যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে যে আচ্ছা তোমাদের উপস্থিতি এত কম কেন, এত কম উপস্থিতি থাকলে হয়? ওকে, সো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে সমতলে আলফা ইকুয়াল 0 ডিগ্রি এবং পাশে লিখবা গতীয় ঘর্ষণের জন্য, গতীয় ঘর্ষণের জন্য। আচ্ছা স্থিতি ঘর্ষণ নিয়ে একটু আলোচনা করি, তারপরে গতীয় ঘর্ষণে যাচ্ছি। স্থিতি ঘর্ষণের জন্য, স্থিতি ঘর্ষণের জন্য, স্থিতি ঘর্ষণের জন্য, স্থিতি ঘর্ষণের জন্য। ওকে, যাই হোক, তাহলে দেখো সমতলে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি স্থিতি ঘর্ষণের জন্য। তো দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে, দেখো প্রথমে আমি একটা চিত্র ড্র করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটা চিত্র আঁকাই। ধরো এম ভরের কোনো একটা বস্তু আছে আর এম ভরের বস্তুকে তুমি এফ বলে টানতেছো,
এম ভরের কোনো একটা বস্তুকে যখন তুমি এফ বলে টানবা তখন স্বাভাবিকভাবে পিছন দিকে এক ধরনের ঘর্ষণ বল অনুভূত হয় এবং সেটাকে বলবো স্ট্যাটিক ফ্রিকশন, স্থির ঘর্ষণ। ঠিক আছে, আমরা যখন কাইনেটিক ফ্রিকশন বলবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে গতির ঘর্ষণ, স্থিতি ঘর্ষণের জন্য আমি স্থিতি দ্বারা প্রকাশ করবো, দ্যাট মিনস স্ট্যাটিক ঘর্ষণ। এখন স্থিতি ঘর্ষণটা কি আসলে সেটা একটু যদি বোঝাই। স্থিতি ঘর্ষণটা হচ্ছে এমন যে সে ফর এক্সাম্পল কীভাবে বোঝানো যায়, ধরো এই হচ্ছে একটা সমতল, এই আমার হাতের পৃষ্ঠটা মনে করো একটা সমতল, আমি এই সমতলে কোনো একটা বস্তুকে সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি আমি। ঠিক আছে, এখন আমি এখান থেকে বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করার ফলে বস্তুটা সামনের দিকে মুভ করবে, কিন্তু এমন কোনো কন্ডিশন কিন্তু হবে যে একটা কন্ডিশনে ধরো আমি কি বলবো, ধরো তোমার বাসায় আলমারি আছে বা টেবিল আছে বা চেয়ার আছে, যাই থাকুক, ওই জিনিসটাকে তুমি যখন ধাক্কা দিবা দেখবা যে ওই জিনিসটা সরতেছে না। কোনো একটা বাক্স আছে তোমার বাসায়, দেখা যাচ্ছে কোনো বাক্স আছে, সেই বাক্সটাকে তুমি যখন ধাক্কা দিচ্ছ বস্তুটা সরতেছে না, এমন কোনো একটা কন্ডিশন ক্রিয়েট হয় যে তুমি ধাক্কা দিচ্ছ কিন্তু বস্তুটা সরতেছে না, ধাক্কা দিচ্ছ কিন্তু তুমি কিন্তু বল প্রয়োগ করতেছো কিন্তু বস্তুটা সরছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছো তলের সাথে ঘর্ষণের পরিমাণ তত নিউটন হওয়ার কারণে বস্তুটা আসলে সরতেছে না। আমি জাস্ট একটু ভেঙে বোঝাই, দেখো যে এম ভরের বস্তু আছে, সে ফর এক্সাম্পল যে আমি এখানে 50 নিউটন বল দিচ্ছি, কিন্তু এই তলের সাথে লেগে আছে, এই তলের সাথে একটা ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল দ্যাট মিনস যে বল বস্তুর গতিকে বাধা দেয়, যেটাকে যেতে দেয় না, যেটা সামনের দিকে মুভ করতে দেয় না, সেটা হচ্ছে ঘর্ষণ বল। এবং এই ঘর্ষণ বল তলের সাথে লেগে আছে, এই ঘর্ষণ বলের যে ভ্যালুটা সেটা হচ্ছে পেছন দিকে সবসময় কাজ করে, পেছন দিকে যেটা গতিকে বাধা দেয়। তাহলে এমন একটা কন্ডিশন ক্রিয়েট হতে পারে যে বাইরে আমার এই পেছন দিকে 20 নিউটন বল কাজ করতেছে আর 50 নিউটন বল আমি 50 নিউটন বল দিচ্ছি, কিন্তু পেছন দিকে যে তলের সাথে যে ঘর্ষণ বলের পরিমাণটা আছে সেটা পেছন দিকে 20 নিউটন কাজ করতেছে। তাহলে আসলে বস্তুটা কত নিউটন বলের জন্য সামনের দিকে যাবে চিন্তা করো। আমি 50 নিউটন বল দিচ্ছি কিন্তু পেছন দিকে আমাদের 20 নিউটন কাজ করতেছে, তাহলে আলটিমেটলি এই 30 নিউটনের জন্য বস্তুটা কিন্তু মুভ করবে, এই 30 নিউটনের জন্য বস্তুটা সামনের দিকে যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে বিষয়টা হচ্ছে এমন একটা কন্ডিশন হতে পারে যে আমি এখানে 50 নিউটন বল দিচ্ছি, আমাদের পেছন দিকেও 50 নিউটন বলই কাজ করবে, তাহলে আমাদের বস্তুটা কিন্তু আর কোথাও সরবে না, দ্যাট মিনস আমাদের নিট বলের পরিমাণটা শূন্য। এমন একটা কন্ডিশন হতে পারে যে আমি বস্তুটাকে ধাক্কা দিচ্ছি কিন্তু বস্তুটা সরছে না, বাট আমি বল প্রয়োগ করছি, সরছে না। এর কারণ হচ্ছে পেছন দিকে ঘর্ষণ বলের পরিমাণ হচ্ছে তোমার বলের সমপরিমাণ বল রয়েছে, যার কারণে বস্তুটা সরতেছে না, এবং সেই ক্ষেত্রে নিট বল শূন্য থাকায় বস্তুটা কিন্তু সরতেছে না। সো আমাদের স্থিতি ঘর্ষণটা এটাই, যে আমি যে পরিমাণ বল প্রয়োগ করব সমপরিমাণ বল পেছন দিকে যদি ক্রিয়া করে তাহলে সেটাকে বলবো আমরা স্থিতি ঘর্ষণ। এটাকে আরও অনেকভাবে বোঝানো যায়, জাস্ট সিম্পলি আমি জাস্ট বোঝাচ্ছি কি দেখো। তাহলে আমি এটা বলতে পারি যে এফ মাইনাস এফ এস, আমাদের এখানে যদি নিট বল থাকে এম এ, আমি এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি 50 নিউটন, দ্যাট মিনস এটা এফ বল, পিছন দিকে 50 নিউটন বল কাজ করতেছে, দ্যাট মিনস এটা এফ এস বল, এবং আমাদের যে নিট বল থাকে এই সাইডে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুর পরিমাণ হচ্ছে এম এ, কিন্তু এই ভ্যালুর পরিমাণ এখন 0। কাজেই আমি কিন্তু এই জিনিসটা নিঃসন্দেহে লিখতে পারি এফ এস ইকুয়াল টু 0, দ্যাট মিনস এফ ইকুয়াল টু এফ এস। কখন? যখন কোনো একটা বস্তু হচ্ছে আমাদের নিট বল যখন শূন্য হয়, এটা হচ্ছে প্রযুক্ত বল, এটা হচ্ছে ঘর্ষণ বল, আর এটা হচ্ছে নিট বল। এটা হচ্ছে কি নিট বল, যে বলের জন্য বস্তুটা সামনের দিকে মুভ করে, আর এই বলটা হচ্ছে প্রযুক্ত বল, যে বলটা তুমি দাও এটা হচ্ছে ঘর্ষণ বল, তলের সাথে বস্তুটির কত বল পেছন দিকে কাজ করতেছে সেই বলটা। আর এখানে দেখো তাহলে আমি ফাইনাল নিট বল শূন্য হওয়ার কারণে আমি জিনিসটা পাচ্ছি। তাহলে এই কন্ডিশনটা আসলে কখন ক্রিয়েট হয়? আমাদের ম্যাথে তো সরাসরি বলে দিবে না যে আমাদের এই যে ম্যাথটা সেটা স্থিতি ঘর্ষণের জন্য, এটা কখনোই ম্যাথমেটিক্স বলা থাকে না। তাহলে আসলে ম্যাথমেটিক্সে বলা থাকতে পারে কি সেটা আমি একটু যদি বোঝাই। তাহলে দেখো সেটা আসলে কিভাবে কোশ্চেন আসতে পারে। বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় তোমার একটু ঘুরিয়ে ফিরে কোশ্চেন দিতে পারে, ইভেন রিটেন পরীক্ষার জন্য একটু পেছাতে পারে, সেটা যদি আমি একটু বোঝাই। দেখো সেটা আমি যদি বোঝাই, যদি কোনো একটা বস্তু সমবেগে যায়, তাহলে আসলে কি কন্ডিশন হয় বলো তো? সমবেগে গেলে আমাদের ম্যাথমেটিক্সে আমাদের ম্যাথের ভিতরে যদি এই ওয়ার্ডটা উল্লেখ থাকে কোনো বস্তু সমবেগে যাওয়ার মানে হচ্ছে সেই বস্তুটার ত্বরণ শূন্য। সমবেগে গেলে বস্তুটা কি হয়? ত্বরণ শূন্য।
আর যখন ত্বরণ শূন্য হয় তখন কিন্তু আমাদের এই জায়গাটা ত্বরণ যখন শূন্য হয় এখানে 0 বসিয়ে দাও, তাহলে তুমি এখানে 0 পাবো না। দেখো তো ভাই, আমাদের এই ভ্যালুর 0, আমাদের এই ভ্যালুটা 0 হলে তো এটা 0 হয়ে যাবে, দ্যাট মিনস তখন এই সূত্র পাবো। তাহলে সমবায়ে গেলে কিন্তু আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তারপরে এমন হতে পারে যে চলতে চলতে বস্তুটির উপর কাজ শূন্য হয়ে গেল, চলতে চলতে বস্তুটির উপর কাজ শূন্য হয়ে গেল, বস্তুটির উপর আর কোনো কাজ হলো না, বস্তুটির উপর আর কোনো কাজ হলো না, এরকম কোনো কথা থাকতে পারে, আর কোনো কাজ হলো না। তাহলে এখানে কি বলা হচ্ছে যে চলতে চলতে বস্তুটির উপর আর কোনো কাজ হলো না। তাহলে দেখো ভাই, কাজ না হওয়া মানে কি, কাজ হলো না এর মানে কি? এর মানে হচ্ছে দেখো ভাই, আমি কাজের যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে W=Fs, F মানে জানি হচ্ছে MAS, এবং তুমি একটা জিনিস জানো যে আমাদের ত্বরণ হয় 0। যদি কাজ না হয় তাহলে আসলে কি হয়, আমাদের কাজ না হওয়া মানে কি, আমাদের এটা হচ্ছে 0। তাহলে আমরা এটুকু জানি এমটা কখনোই নেগেটিভ হয় না, তাহলে এটা আমাদের 0 হয় এবং এসটা আমাদের কি হয়, 0 হতে পারে। তাহলে আমি এখান থেকে ডিসিশন নিতে পারছি কি, যে কোনো বস্তুর উপরে যখন কাজ হচ্ছে না তখন সেই বস্তুটির উপর ত্বরণ 0 হয়, এবং ত্বরণ 0 হলে সেই ক্ষেত্রে আমি এই সূত্রটা ইউজ করতে পারি। কাজে ম্যাথমেটিক্সে যদি কখনো বলে যে কোনো বস্তু সমবেগে চলতেছে, তাহলে তুমি বুঝে নেবে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আর যদি আরেকটা কথা বলতে থাকে যে চলতে চলতে কোনো বস্তুর উপর কাজ হলো না, বা বস্তুটির উপর আর কোনো কাজ হচ্ছে না, বা যে কোনো হবে কাজ হবে না, কাজ না হওয়া সম্পর্কিত কোনো টার্ম যদি থাকে তাহলে বুঝে নেবা সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, এবং সেই ক্ষেত্রে সরাসরি তুমি এই ফর্মুলা ইউজ করতে পারবা। অ্যান্ড দেন এইটার পাশাপাশি আরও কিছু সূত্র জানা লাগে, সেগুলো আমি একটু দেখাই। ওকে, এবার আমি যদি পরবর্তী ফর্মুলা একটু জেনারেট করতে যাই, তাহলে দেখো আমি এখানে একটা নততলে এম ভরের কোনো একটা বস্তু আছে, আর এই এম ভরের বস্তুর উপরে তুমি কি করতেছো, যে এখানে এফ বল প্রয়োগ করতেছো, পেছন দিকে আমি যেটা বললাম স্থিতি ঘর্ষণ কাজ করবে, আর এই বস্তুর নিজস্ব একটা ওজন থাকবে সেটা হচ্ছে নিচের দিকে, আর এই বস্তুটার প্রতিক্রিয়া বল থাকবে সবসময় উপরের দিকে। এখন এই জিনিসটাকে আরো কিভাবে লেখা যেতে পারে, আর কিভাবে সূত্র লেখা যেতে পারে, আমি এখান থেকে এই সূত্রটা লিখতে পারি, R=mg, রাইট। নিচের দিকে mg বল এবং উপরের দিকে r বল পরস্পর সমান থাকায় এই বস্তুটা এখানে ব্যালেন্স থাকে। যদি বস্তুটার ওজনের পরিমাণ r এর থেকে বেশি হতো তাহলে এই বস্তুটা নিচের দিকে দেবে যেত, আর এই বস্তুটার প্রতিক্রিয়া বল যদি